আহ, ধন্যবাদ সবাইকে আজকের ওকে আজকে অনির্ধারিত শিডিউলে বন্ধের দিনে ক্লাসে রেসপন্স করেছেন, এ কারণে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের আর একজন এক্সপার্ট আছেন যিনি অ্যানালাইসিস পার্টটা দেখবেন। স্যারকে অনেকদিন ওয়েট করাচ্ছিলাম আমি। আচ্ছা, থিওরির জায়গাটাতে আজকেও লেকচার মেথড হবে। আপনাদেরকে রিসার্চ ডিজাইন এবং স্যাম্পলিং এই দুটোর তথ্য আমি পাঠিয়ে দিব, অর্থাৎ ডকুমেন্ট পাঠিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন দু একদিনের মধ্যেই। আমরা আজকে যেটা পড়বো সেটা রিসার্চের অন্যতম একটা প্রধান অঙ্গ। সেটা হলো প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, তার মধ্যে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমাদের অনেক বন্ধু থাকে সার্কেলে, কিন্তু তার মধ্যেও আমরা একজন দুইজনকে একটু বেশি প্রায়োরিটি দেই, এটা সেরকমই একজন বন্ধু। আমরা টাইটেল সিলেকশনে একটা কথা বলেছিলাম যে এমন টাইটেল আমাদের সিলেক্ট করতে হবে, সেখানে আমরা বলেছিলাম যে কোথায় কাজ করবেন, কি নিয়ে কাজ করবেন, কাদের উপরে কাজ করবেন, এই ধরনের কথাগুলো কিন্তু বলেছিলাম। তো টাইটেল সিলেকশনে স্টাডি এরিয়াটা, অর্থাৎ যাদের কাছ থেকে আমরা ডাটা নিব তাদেরকে আমরা ইজিলি রিচ করতে পারবো কিনা সেই বিষয়টা আমাদের আগে নিশ্চিত করতে হবে। হ্যাঁ, এবং যাদের কাছ থেকে ডাটা নিব তারা হবে আমার গবেষণার নমুনা, ইংরেজিতে বলা হয় স্যাম্পল। আর এই যে স্যাম্পল বা নমুনা, এটা হলো আপনার একদম একটা নির্দিষ্ট গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ডাকসু নির্বাচনটা হবে, সে উপলক্ষে নির্বাচনের মনোনয়ন ফর্ম থেকে শুরু করে প্যানেল দেয়াতে অনেক গল্প হচ্ছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28টা বা 23টা পদে সেন্ট্রালি ডাকসু হবে, হল সংসদের কথা আমরা বাদ দিলাম। তো 28 বা 23টা পদে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা তারা হলো নির্বাচন করবেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনে আমি জানি না এবার 40,000 নাকি ভোটার, এটা একটা লার্জ নাম্বার অফ স্কেল। তো এই যে 28 বা 30 জন কিংবা 23 বা 28 জন যারা নির্বাচিত হবেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 40,000 ভোটারের প্রতিনিধিত্ব করবেন। তো এই 28 জন বা 30 জন বা 23 জন এরা হলো নমুনা। এরা সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র যে 40,000 ভোটার পাবলিশ হয়েছে, এই 40,000 বা 20,000 25,000 যাই হোক না কেন সেটার প্রতিনিধিত্ব করবেন। তাহলে এই নমুনাটা আসছে কিন্তু ওই যে সমগ্র থেকে, মানে পপুলেশন থেকে, মানে যে জায়গা থেকে আমরা নমুনা নির্বাচন করব তার রুট হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুরূপভাবে আপনারা যদি যারা আমাদের তৃতীয় লিঙ্গ আছে, যাদেরকে আমরা হিজড়া বলি, তাদের কাছ থেকে যদি আপনি ডাটা নেন তাহলে এটা অঞ্চল ভিত্তিক হতে পারে। যখন তো গবেষণায় আমরা বলেছিলাম যে কোন জায়গা সেটাকেও ফোকাস করতে হয়। যদি ধরেন ঢাকা অঞ্চল, তাহলে ঢাকা অঞ্চলের সমগ্র তৃতীয় লিঙ্গের অধিকারী বা সহজ ভাষায় আমরা যাদেরকে হিজড়া বলি তারা হবে সমগ্র, এবং তাদের থেকে বা নমুনা পপুলেশন বা নমুনার মূল স্টাডি এরিয়াটা হবে তারা। তাহলে তাদের থেকে যেহেতু আমরা সবাইকে নিতে পারবো না আমাদের গবেষণায়, তাদেরকে একটা নির্দিষ্ট সিস্টেমেটিক কৌশলে আমরা তাদের কিছু জনকে বাছাই করব, যাদের থেকে আমরা তথ্য নিব এবং পরবর্তীতে সেই তথ্যগুলো, তাদের দেওয়া তথ্যগুলো ওই পুরো তৃতীয় লিঙ্গের মানুষকে প্রতিনিধিত্ব করবে। আমি যদি আরেকটু উদাহরণ দেই, যেমন ধরুন কেউ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, সেখানে ধরুন তাদের একটা হলের নাম আছে এক্স হল, সেখানে 5,000 শিক্ষার্থী আবাসিক থাকছে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। তো সেখানের আবাসন সুবিধা অসুবিধা নিয়ে একটা গবেষণা হবে। তো ওই এক্স হল থেকে ডাটা নিতে হবে। এখন যে ডাটার ফর্ম, মানে টাইম ফ্রেম, ইকোনমিক কন্ডিশন, কিংবা কি বলে যে ফান্ডিং, সেখানে 5,000 লোকের কাছ থেকে ডাটা নেওয়াটা কোয়াইট ডিফিকাল্ট। তখন বিভিন্ন টেকনিক ব্যবহার করে
ওই 5,000 মানুষকে কিভাবে কতজন মানুষ প্রতিনিধিত্ব করবে সেই সংখ্যাটার তথ্য নিলেই হয়ে যায়। আর সেই যে তথ্যটা নেওয়া হয় সেটাই হলো নমুনা। আর এই যে সংখ্যাটা বাছাই করা হয় 5,000 থেকে, 40,000 থেকে বা 10,000 থেকে, সেই 40, 5, 10,000 হবে সমগ্র বা পপুলেশন। এগুলা একটু টেকনিক্যাল টার্ম, জাস্ট আমি একটু উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি। এই যে 5,000 থেকে যতজনকে আমরা নিব, এই যে বাছাই করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় স্যাম্পলিং টেকনিক। এই যে 5,000, 40,000, 10,000 থেকে আমরা যে অল্প কিছু মানুষকে বাছাই করব তাদের প্রতিনিধি হিসেবে, এই প্রতিনিধিটাকে, এই যে বাছাই করার কৌশল, এটাকে বলা হয় স্যাম্পলিং টেকনিক। আপনারা কি বুঝতে পেরেছেন যে পপুলেশন, স্যাম্পল এবং স্যাম্পলিং টেকনিকের প্রাইমারি ধারণাটা আপনারা কি বুঝতে পেরেছেন কিনা? ওকে, আমি একদম সহজ বিষয় আমি আমার মতো করে একটু বলার চেষ্টা করব। আমি বইয়ে যেগুলো আপনাদেরকে আমি পাঠাবো হোপফুলি সেগুলোর সাথে খুব যে একটা মিল থাকবে ব্যাপারটা এমন না। আপনাদের বোঝার জন্য আমি আসলে কথাগুলো বলছি, এবং আপনারা যখন পরীক্ষায় লিখবেন কিংবা কোনো ডিবেটে যাবেন কিংবা যখন আপনারা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবেন তখন বইয়ের ভাষাগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আর আমার জায়গাটা হলো যে আমার পার্টিসিপেন্টসদেরকে বোঝানোর জন্য আমি যত সহজে আমাদের ডেইলি লাইফ টাস্ক নিয়ে উদাহরণ দিতে পারবো, মেবি তারা অনেকটাই সেটা বুঝতে সক্ষম হবে। এটা হলো আমার একটা মটো আর কি। এই তো তাহলে এই বিষয়গুলো একটু আমরা মোটামুটি একটু জানলাম। এখানে নমুনা সমগ্রকের পার্থক্য এগুলো দেখলেই বুঝবেন। স্যাম্পলিং এর ব্যাপারগুলো আমি আপনাদেরকে একটু বললাম। এখানে আমি একটা বিষয় একটু আমি আরোপ করতে চাই, সেটা হলো স্যাম্পলিং এর কিছু প্রিন্সিপালস আছে, এটা না বললেই নয়। ভালো নমুনার বৈশিষ্ট্য এগুলো আপনারা পড়লেই বুঝবেন, এটা বুঝিয়ে দেওয়ার কিছু নাই। প্রিন্সিপালস অফ স্যাম্পলিং, কুমার 2012 সালে 3টি নীতিমালার কথা বলেছেন। 3টি। তাহলে আমরা একটু দেখি আসলে 3টি কি। একটা হলো যে অধিকাংশ নমুনায় ট্রু পপুলেশন আর স্ট্যাটিস্টিক্স এর একটা পার্থক্য থাকবে। আমি যদি একটু বলার চেষ্টা করি, সেটা হলো এরকম যে আপনার যে সংখ্যাটা আছে, যে আপনি ধরেন 5,000 বা 10,000, 20,000, 1,00,000 মানুষকে রিপ্রেজেন্ট করবেন, ঠিক আছে, সেটা আপনাকে পরিসংখ্যানিক উপায় করতে হবে, যে প্রিভিয়াসলি সূত্র আকারে বিভিন্ন পরিসংখ্যানবিদ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। ঠিক আছে, এক্ষেত্রে যদি কোনো কারণে ভুল হয় তাহলে আপনার এই নমুনা যে আপনি নিয়েছেন সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারে। সুতরাং খুব কেয়ারফুলি এই পরিসংখ্যানিক পদ্ধতিটা ব্যবহার করতে হবে। আমরা এটা পরে আসব। ঠিক আছে, মানে সমরূপ, মানে একদম সমজাতীয় ব্যাপারটাকে ফোকাস করতে হবে, এবং এগুলো করার জন্য বেশ কিছু কৌশল আছে। আমরা এর মধ্যে সবগুলোকেই টাচ করব, বাট ইম্পর্টেন্ট গুলোকে আমরা আলোচনা করব। আর একটা হলো, আপনি যত বেশি নমুনা নিতে পারবেন তত বেশি আপনার ফলাফলটা গ্রহণযোগ্য হবে, কাছাকাছি হবে, প্রতিনিধিত্ব বেশি ভালো করবে। যেমন আমরা একটা কথা বলি যে বাবার ছেলে, এটা ধরুন রাজনীতিতে ব্যবহৃত হয়, ধরুন চাকরির ক্ষেত্রে ব্যবহৃত, এই ধরনের একটা উদাহরণ আছে, মায়ের মতো হয়েছে বা মায়ের মেয়ে উজ্জ্বল করবে, মুখ উজ্জ্বল করবে, দাদার হিসেবে নাতির মুখ উজ্জ্বল করবে, নাতি তার দাদার, মানে ক্লোজলি ব্লাড রিলেশনকে ফোকাস করে, কিন্তু খুব কম বলে যে হাওলাদার বাড়ি, মৃধা বাড়ি বা চৌধুরীর বাড়ির মুখ উজ্জ্বল করবে, ওইটা পরে আসে। মানে লার্জ স্কেলের জায়গাটা, এটা হলো দ্বিতীয় অপশন থাকে। তার আগে বলে যে অমুকের ছেলে, অমুকের মেয়ে ভালো করছে, তার মতো হয়েছে। এই কথাগুলো কি আপনারা শুনতে পেয়েছেন কখনোই? তো নমুনাতে যত বেশি তথ্য থাকবে, মানে যত বেশি মানুষের কাছ থেকে ডাটাটা নিবেন, ঠিক সেটাই আপনার ক্লোজলি আপনাকে একটা আনসার দিতে আপনাকে সহযোগিতা করবে, মানে ক্লোজ হওয়ার চেষ্টা করবে। মানে
একদম রক্তের সম্পর্কের মতো। আমি আমার মতো করে বললাম আর কি। আর একটা হলো যে মানে যত বেশি মানে বৈষম্য না, মানে বৈসাদৃশ্য থাকবে, মিল থাকবে না, মানে হেটেরোজিনিয়াস হোমোজিনিয়াস না। তো যত বেশি বৈসাদৃশ্য থাকবে, যেটা আমি বললাম, তত আপনার প্রেডিকশনটা ভুল হবে। তো একটা বিষয়, এই তিনটা বিষয় নিয়ে সামারি করে যেটা বললাম, আমরা যখন ডেটা নিব তখন ডেটার যে নেচার, সেই নেচারটা ক্যারেক্টারিস্টিক্স একই থাকে, থাকা বাঞ্ছনীয়। যেমন ধরুন অসম কোনো সম্পর্ক বা আত্মীয়তা যদি আমরা করতে যাই, খোদা না করুক সেখানে কিন্তু নানা ক্যাচাল হয়। এ কারণেই ধরুন বিভিন্ন আমাদের যে ধর্মীয় বিষয় আছে, তারা কিন্তু কাছাকাছি বা ক্লোজলি আত্মীয়তা সম্পর্কের কথা বলে। তো বিষয়টা হলো যে কাছাকাছি থাকলে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা কম এবং এটা রিলায়েবল হয়। সমজাতীয় ডেটা নিয়েই কাজ করতে হয়, আদারওয়াইজ আপনার রিসার্চের এথিক্স, ক্যারেক্টারিস্টিক্স, এই ব্যাপারগুলো মানে অ্যানালাইসিস, ডিসকাশন, এই ব্যাপারগুলো খুব জটিল হয় এবং কোশ্চেন অ্যারাইজ হয়। তো এই হলো কিছু নীতিমালা। তারপরে আমরা যেটা বলেছিলাম যে নমুনার সাইজ কত হলে ভালো হয়, এটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। আমি কিন্তু একটু ইম্পর্টেন্ট টপিকগুলোকে জাস্ট টাচ করে যাচ্ছি, আপনাদের সাথে আমি কানেক্টেড থাকবো। আপনাদের অ্যানালাইসিস পার্টের পরেও কিন্তু আপনাদের প্রপোজাল আরো বিষয়গুলো থাকবে। আমি আপনাদেরকে ডকুমেন্ট পাঠিয়ে দিব, আপনারা এগুলো রিডিং করে কোথায় বুঝবেন না নোট করে ফেলবেন, ঠিক আছে? এবং নোটগুলো অফিসিয়ালসদের দিয়ে দিলে তারা আমাকে প্রোভাইড করবে, আমি একটু প্রস্তুতি নিয়ে আপনাদের কোশ্চেন আনসারিং সেশনটা করব। তো আসলে কত হতে পারে নমুনার আকার? এখানে ধরুন কোক্রান্স নামে একজন ভদ্রলোক আছে, কিংবা গিলফোর্ড এবং ফ্রুচার নামে দুইজন ভদ্রলোক আছেন, ক্লাইন নামে একজন ভদ্রলোক আছেন, এভারওয়েট এবং নান্নাল্লি, তারা আছেন। তারা বিভিন্ন ভাবে এই সূত্রটার একটা সূত্র, মানে এক একজন এক এক রকম সূত্রের সংজ্ঞা দিয়েছেন এবং ম্যাক্সিমামই ক্লোজলি একটা সংখ্যার কথা বলেছেন। তো কোক্রান্স 1977 সালে তিনি একটা সূত্র দিয়েছিলেন, সেই সূত্রটা গিলফোর্ড এবং ফ্রুচার এদের কাছাকাছি টাইপের যায়। তিনি বলেছেন যে যদি কোনো গবেষণায় 384 জন 384 প্লাস মাইনাস 10%, অর্থাৎ এখান থেকে 10% বাড়তেও পারে, 10% কমতেও পারে। তো আমি যদি হিসেবের সহজের জন্য ধরি, যদি 40 ধরি, মানে যে 10%-এ 38-এ 40 ধরলাম হিসাবের ক্ষেত্রে, তাহলে 384 থেকে 40 বাদ দিলে 344 থাকে, বা 340 ধরলাম হিসাবের জন্য, আর ওইদিকে আবার 40 যোগ করলাম, 420। তার মানে 420 থেকে 340 থেকে 420 পর্যন্ত কোনো গবেষণায় এই সংখ্যার মধ্যে যদি কেউ ডাটা সংগ্রহ করে, তাহলে সে 10 লক্ষ প্লাস এমনকি 40 লক্ষ জনগণ বা সমগ্রকে প্রতিনিধিত্ব করবে। এটা কোক্রান্স বলেছেন, গিলফোর্ড বা ফ্রুচাররা 1977-78 সালের দিকে বলেছেন আর কি। ঠিক আছে, তার মানে 340 থেকে 420-এর মধ্যে ডেটা কালেকশনটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। এখন এটাই করতে হবে, না হলে গবেষণা কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। তার মানে আমি মাঝামাঝি জায়গায় বলেছিলাম যে নমুনার সংখ্যা যত বেশি হবে আপনার রেজাল্ট তত বেশি গ্রহণযোগ্য হবে। পাশাপাশি আপনি একদম ক্লোজলি ওই সম্প্রদায়, ওই জনগোষ্ঠী, ওই কালচারকে আপনি প্রতিনিধিত্ব করতে পারবেন। বুঝতে পেরেছেন কিনা? একটু নাড়াচাড়া দেন। স্যার নামটা যদি আরেকবার একটু বলতেন। কোনটা? ওই 384 জন প্লাস মাইনাস যিনি আর কি থিওরিটা দিয়েছে তার নামটা একটু। ওটা হলো গিলফোর্ড, GUILFORD, গিলফোর্ড। আর একটা হলো FRUCHTER, ফ্রুচার। উচ্চারণ কি হবে জেনে নিন, গিলফোর্ড অ্যান্ড ফ্রুচার, আমি দিয়ে দিব আপনারা পেয়ে যাবেন। আর একটা হলো কোক্রান্স। আচ্ছা, এটুকু কি বুঝতে পেরেছেন আপনারা? আমি সূত্রটা এখানে মূল ফ্যাক্টর না, আপনারা এটা জেনে রাখবেন যে আসলে কত পার্সেন্ট ধরতে হয়। যেমন ক্লেইন তিনি বলেছেন
যে আপনি যদি 495 জন ডাটা নিতে পারেন, তাহলে আপনি লম্বা একটা মানে প্রপোর্শনেট মানুষকে আপনি হলো সাপোর্ট দিতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনার মানে রিসার্চের অ্যানালাইসিসটা প্রপারলি করলে এটা আরো বেশি রিয়েল মানে রিলায়েবল হবে। তারপর এভারিড বলেছেন যে আপনি কি বলে যে 900 ডাটা নিতে পারেন, ঠিক আছে। এক একজন এক এক রকম বলেছে। তো যাই হোক, আমি এখন যাব টাইপস অফ স্যাম্পলিং এ, অর্থাৎ নমুনায়নের প্রকারভেদ। এখানে দুই ধরনের নমুনা দেখা যায়, একটা হলো প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হলো নন প্রবাবিলিটি স্যাম্পলিং। টাইপস অফ স্যাম্পলিং আমরা কিভাবে এরকম 40 লক্ষ, 10 লক্ষ, 20,000, 5,000, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই কি ডাকসু নির্বাচন করবে? না, ঢাকা বিশ্ববিদ্যালয় এক একটা রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থীগুলো তারা একটা নির্দিষ্ট প্যানেল করেছে। দেখুন তারা এখানে কিন্তু সবাই আসে নাই, তার মানে 40 লক্ষ মানুষের মধ্যে এক একটা প্যানেলে 20 থেকে 25 বা 28 জন দিবে, হয়তো 5-7টা দল হলে এরকম ধরতে পারেন যে 140-50 জন ভোটিং করবে এখানে। বাকি সেই অনেকগুলো 39,000 মানে 850-এর মতো মানুষ ভোট দিবে যতটুকু কাস্ট হয়। তো এই যে এরা যে এদেরকে নির্বাচন করেছে, এটাও যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমেই নির্বাচন করেছে তাদের নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা ক্রাইটেরিয়ার মধ্যে। ঠিক আমাদেরও এই যে আমরা যদি গবেষণা করি, এখন যদি আমরা ছাত্রদের একটা নিতে চাই যে আপনি কেমন ডাকসু চাচ্ছেন, এটার উপর যদি আমরা একটা নিতে চাই, তাহলে আমরা কি 40,000 মানুষকে ডেটা হিসেবে স্যাম্পল হিসেবে নিতে পারবো বলেন তো? পারবো? হ্যাঁ স্যার। তাহলে আমরা একটা সিস্টেমেটিক উপায়ে বা কৌশল অবলম্বন করে আমরা তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করব, এবং সেই প্রতিনিধিরা তারা হলো আপনাকে তথ্য দিবে, এবং সেই তথ্য অ্যানালাইসিস করে আপনি একটা ফাইনাল সিদ্ধান্তে আসবেন যে শিক্ষার্থীরা এইরূপ ডাকসো চায়, এই ধরনের লেজুর বৃত্তি চায় না, এই নিয়োগ বাণিজ্যের স্বচ্ছতা চায়, ভালো রিসার্চ ফোকাল রিসার্চাররা এখানে টিচার হিসেবে জয়েন করতে চায়। আমি পজিটিভ দিকের কথাই বললাম, রেজুর ভিত্তিক রাজনীতিটা না থাকুক, ক্যাম্পাসে মানে নানা ধরনের অরাজকতা না থাকুক, এরকম ধরেন একটা মতামত আপনারা বা আমরা পেতে পারি। এটা ধরেন আমি নর্মালি আমাদের পলিটিক্যাল কালচার, কান্ট্রি এনভায়রনমেন্ট গুলো আমাদেরকে বলে দেয় যে আসলে কি চাইতে পারি, কি করতে পারি, বাট এটা আপনি হাজার বার না লক্ষ বারও যদি বলেন, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না যদি কোনো পলিসি মেকিং এ হোক, মানে পলিসি মেকিং কিংবা কোনো গবেষণায়। আপনাকে এই বিষয়গুলোকে তুলে ধরতে হবে একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে। আর এই সিস্টেমগুলোই হলো গবেষণার একটা পার্ট, অর্থাৎ অনেকগুলো মানুষকে কিছু মানুষ প্রতিনিধিত্ব করবে, সেই অনেকগুলো মানুষ হলো স্টাডি এরিয়া বা সমগ্র। আর ওই যে কিছু মানুষ, একই জাতীয় কিছু মানুষ এখানে প্রতিনিধিত্ব করবে, তারা হবে নমুনা। বুঝাতে পেরেছি আমি? নূপুর, আবিদ, রজনী, সৌরভ, তাহমিনা, মুহিব, মোটামুটি অনেকেই বলেছেন, থ্যাংক ইউ। তো দুই ভাগে ভাগ করেছে রিফা, সাজিদা। তো দুই ভাগে ভাগ করেছে, একটা হলো প্রবাবিলিটি স্যাম্পলিং বা সম্ভাবনাময় নমুনায়ন, প্রবাবিলিটি স্যাম্পলিং। এর মধ্যে কয়েকটা পার্ট আছে। একটা হলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, যেটাকে আমরা লটারি বলি, দৈব চয়ন বলি, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। 2 নম্বরে আছে হলো সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং 2 নম্বরে আছে, সিস্টেমেটিক স্যাম্পলিং। 3 নম্বরে আছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, STRATIFIED, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। 4 নম্বরে আছে ক্লাস্টার স্যাম্পলিং। 4 নম্বরে আছে ক্লাস্টার স্যাম্পলিং। এগুলো লিখবেন, হ্যাঁ, আমি বারবারই বলি সব ক্লাসে লিখার চেষ্টা করবেন। তাহলে সম্ভাবনা দুই প্রকার, সরি, নমুনায়নের প্রবাবিলিটি স্যাম্পলিংটা দুই প্রকারের। একটা হলো র্যান্ডম প্রবাবিলিটি স্যাম্পলিং, আর একটা হলো নন প্রবাবিলিটি স্যাম্পলিং।
তাহলে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং এর কয়েকটা পার্ট দেখেছি, আমরা সেগুলো একটু একটু করে টাচ করে যাব। প্রবাবিলিটি স্যাম্পলিংটা হলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তার মধ্যে কয়েকটা ভাগ আছে। একটা হলো লটারির মাধ্যমে। লটারি তো আপনারা দেখেছেন যে অনেকগুলো নাম্বারকে এক রেখে ঝুলায়া ঝালায়া গুছায়া গাছায়া দেন একটা পিক করে। তার মানে ওই যে বাক্সের মধ্যে 150 200 যে আছে, ওই 200টাই লটারিতে আসার সম্ভাবনা আছে বা থাকে, যেহেতু ওপেন চয়েস থাকে, কিন্তু হবে একজন। তার মানে খেয়াল করুন যে একটা পাত্রে 1 থেকে 50 পর্যন্ত সিরিয়াল আছে, সেখান থেকে আমরা একজনকে বেছে নিব। হ্যাঁ, তাহলে আমরা কি করব, ওই 50টাকে একটা পাত্রের মধ্যে বা একটা বাক্সের স্বচ্ছ বাক্সের মধ্যে রেখে প্রয়োজনে 50টা নাম্বার যে 1 হইতে 50 পর্যন্ত সেটাও আমরা ভেরিফাই করতে পারি। অনেকে আছে সব 50 দিয়ে দিল পছন্দের লোককে বানানোর জন্য। তো একটা পাত্রে রেখে আমরা যখন নাড়াচাড়া করে একটা তুলবো, তখন সেটা হবে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। অর্থাৎ যে সমগ্র আছে বা নমুনা তৈরি হওয়ার জন্য যতগুলো কি বলে যে মানে অপশন আছে, তারা সবাই নমুনা হতে পারে কিন্তু হবে একজন। সেটাই হলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর একটা পার্ট, লটারি পার্ট। বাকিগুলো নিয়ে আর কথা বলবো না, সুবিধা সুবিধা পড়ে নেবেন। তারপরে আছে সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং সেটা হলো এরকম যে আপনি ধরুন 200 পরিবারের থেকে 20টা পরিবারকে আপনি নির্বাচন করবেন। তাহলে কিভাবে করবেন? যেমন ধরুন আমাদেরকে একটু ভালো শিক্ষার্থী বলা হয় বিভিন্ন কারণে, তার মধ্যে একটা ভালো কারণ হলো তার প্রিভিয়াস ফাইনাল পরীক্ষার একটা ভালো রেজাল্টস। ওইটা দিয়েই কিন্তু ভালো শিক্ষার্থী বাংলাদেশে বিবেচনা করা হয়ে থাকে। সিমিলারলি আপনি 200 পরিবার আছেন, এখন আপনি ধরেন এত পরিবারকে বা 2000 পরিবার আছেন, এত পরিবারকে একসাথে ডেটা নেওয়া এবং অ্যাকাডেমিট করা খুবই মুশকিল, কিন্তু আপনার ডাটা নিতে হবে। আপনি যখন ডাটা নিবেন তখন এই সিস্টেমেটিক স্যাম্পলিং টেকনিক্সটা আপনি ব্যবহার করতে পারবেন। এম আই ক্লিয়ার? ওকে, হ্যাঁ কথা বলে না। ওকে, তাহলে ধরুন আমরা কিভাবে এই সিস্টেমেটিকটা অ্যাপ্লাই করব। প্রথমে আমরা ওই যে 200 কে যে সংখ্যাটা দেওয়া আছে 2000 কে, সেটা দিয়ে আমরা ভাগ দিব। ভাগ দিলে একটা রেজাল্ট আসবে। যদি ভগ্নাংশ হয় 0.5 এর উপরে হয়, ধরেন 5.75, তাহলে তাকে 6 কাউন্ট করে। আর যদি 5.49 হয় তাহলে তাকে 5 কাউন্ট করে। আচ্ছা, তো তাহলে 200 মানুষকে আমরা প্রতিনিধিত্ব করব বা 200 মানুষকে আমরা প্রতিনিধি হিসেবে পিক করব 2000 থেকে। তাহলে 2000 থেকে 200 কে যদি আপনি ভাগ দেন তাহলে রেজাল্ট আসে 20। তাহলে প্রতি 20 থেকে বা 1 থেকে 20 যে কোনো একজন, 21 থেকে 40-এর যে কোনো একজনকে আমরা এভাবে যদি বাছাই করি, তাহলে নিয়মতান্ত্রিক উপায়ে আমরা একটা স্যাম্পল সিলেকশন তৈরি করতে পারি বা একটা পদ্ধতি আমরা বাতলে দিতে পারি। ঠিক আছে, সিস্টেমেটিক স্যাম্পলিং। বুঝতে পেরেছেন? হ্যালো, ওকে। তারপরে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, এটা আমরা খুব কম মানে খুব একটা ব্যবহার করি না। গভর্নমেন্ট কিংবা বড় বড় এনজিও গুলো এটা ব্যবহার করে আর কি। ঠিক আছে, এটা হলো যখন আমরা যাদেরকে নিয়ে কাজ করব সমগ্র পপুলেশনকে, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রকে, তাদের নিয়ে যখন কাজ করব তখন তাদের আসলে কয়টা ভাগে বিভক্ত আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই কিন্তু রিচ ফ্যামিলির না, সবাই মিডল ক্লাসও না, তার থেকেও নিম্ন আয়ের মানুষজন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন আমরা এই নমুনাগুলো নিব, তখন আমরা হলো আমাদের শক্তিশালী সহকর্মী বা শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সাথে আমরা বাছাইয়ে অংশ নিব এবং সেখানে গবেষক সমজাতীয়, ধরেন
মূল্যবোধ, পলিটিক্যাল মূল্যবোধ বা এটাকে রেখেছে, ধর্মীয় মূল্যবোধকে রেখেছে, সমজাতীয় সামাজিক মূল্যবোধ, আয়, শিক্ষা, পেশা, হ্যাঁ, এই বিষয়গুলোকে প্রাধান্য দিবে এবং দক্ষতার সাথে সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে তারা হলো নমুনা নির্বাচন করবে আর কি। এখানে তিনটা বিষয় দেখা যায়, একটা হলো প্রপোর্শনেট স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, আর একটা হলো নন প্রপোর্শনেট, আর একটা হলো ক্রস স্ট্র্যাটিফিকেশন। এই বিষয়গুলো আমাদের অত ব্যাখ্যায় আসে না, তাই আমরা এটাকে একটু স্কিপ করি। এরপর হলো ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিং হলো গুচ্ছ নমুনা। এই গুচ্ছ নমুনার যে বিষয়টা সেটা অনেকটাই ধরুন ইসের মতো, সিস্টেমেটিকের মতো। হ্যাঁ, তো আমি যদি একটা উদাহরণ দেই, সেখানে ধরুন যে আমরা একটা এলাকাতে জাকাতের কাপড় দেব, কিন্তু আমাদের এলাকায় জাকাতের কাপড় নেওয়ার জন্য রোগী মানে লোক আছে ৮,০০০, কিন্তু আমরা দিব ২০০ জনকে। আমি বোঝাতে পেরেছি? ২০০ জনকে আমরা বাছাই করব নমুনার ক্ষেত্রে, তাহলে আমরা ঠিক আগেরটার মতোই আমরা এই ৮,০০০, ১,০০০, ৫,০০০কে আমরা ২০০ দিয়ে ভাগ দিয়ে যে রেজাল্টটা আসে, হ্যাঁ, সেই রেজাল্ট বা ফলাফলকে আমরা হলো মানে ব্লক করে ফেলবো। ঠিক আছে, ব্লক বলতে মানে ব্যারিকেড না, আমরা আলাদা আলাদা করে ফেলবো। কারণ সমজাতীয় ক্যারেক্টারিস্টিক্স যদি আপনার রিসার্চ ডেটায় না থাকে, তাহলে এটা খুব একটা ফলপ্রসূ হয় না, ডাটা এদিক ওদিক হয়ে যেতে পারে আর কি। এই হলো বিষয়টা। এটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন তো প্লিজ। একটু রিপিট করা যায় কি ভাই স্যার? বুঝি নাই কি? একটু রিপিট করা যায় যদি করতেন। সেটা হচ্ছে আপনি ৮,০০০ একটা কমিউনিটির লোক আছে, যে ধরেন ঢাকার যাত্রাবাড়ি এরিয়াতে ৮,০০০ মানুষ আছে, তাদের উপরে আমরা হলো একটা গবেষণা পরিচালনা করব। এখন ৮,০০০ মানুষকে আমরা রিচ করতে পারবো না, কিন্তু এই সুবিধাটা আমাদের পরিসংখ্যান করে দিয়েছে যে কিভাবে আপনি ৮,০০০ মানুষকে রিচ করতে পারবেন। ঠিক আছে, সেটাই এখানে বলা হয়েছে আর কি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বিষয়টা হলো আমরা তো অনেক মানুষকে নিতে পারবো না, ওই মানুষগুলোকে কারা প্রতিনিধিত্ব করবে, তাদেরকে আমরা কিভাবে বাছাই করব, ঠিক সেটাই সেটাই হলো ক্লাস্টার স্যাম্পলিং। এবং এগুলো ধরেন বিভিন্ন ভাবেই করা যেতে পারে। যারা কৃষি নিয়ে আছে তাদেরকে নিয়ে করা যেতে পারে অল থ্রু কৃষি, যারা পরিবেশ নিয়ে কাজ করে অল থ্রু পরিবেশ, তারপরে যারা পপুলেশন নিয়ে কাজ করে তাদেরকে সেম ক্যাটাগরির এই বিষয়গুলোকে আমাদের দেখে বিবেচনা করে আমাদের কোনো নমুনায় অন্তর্ভুক্ত করতে হবে আর কি। এই বোঝা গেল? হ্যালো, ওকে, আমরা এখন দেখব নন প্রবাবিলিটি স্যাম্পলিং, যেটাকে নিসম্ভাবনা নমুনায়ন বলা হয়। হ্যাঁ, এখানে তিনটা ভাগ করেছে, নন প্রবাবিলিটি তিনটা ভাগ করেছে। একটা হলো পারপাসিভ বা জাজমেন্ট স্যাম্পলিং। পারপাসিভ বা জাজমেন্ট স্যাম্পলিং, আপনারা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের অনেক কথা এখানে মিল পাবেন। পারপাসিভ মানে উদ্দেশ্যমূলক, জাজমেন্টও উদ্দেশ্যমূলক। ২ নম্বর হলো অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং বা আকস্মিক নমুনায়ন। তারপরে কোটা স্যাম্পলিং আছে ৩-এ, তারপরে আছে সেলফ সিলেক্টেড, তারপরে নেটওয়ার্ক, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা অ্যাক্সিডেন্টটা নিয়ে আমরা একটু কথা বলি। এটা হলো নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর একটা টেকনিক।
আকস্মিক হলো আপনি কোনো রিসার্চের ডেটা একদম আনএক্সপেক্টেডলি আপনাদের টার্গেট পপুলেশন কিংবা তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস হিসেব করে আপনারা হলো যেভাবে মানে আপনারা যেভাবে নিবেন, অর্থাৎ বা একজন গবেষক যেভাবে অ্যাক্সিডেন্টাল রিসার্চ ডেটা সিলেকশন করবে সেটা হলো উপস্থিত ভাবে অন রিকোয়েস্টে আপনারা হলো ডেটাগুলো কালেক্ট করে ফেলবেন। বিষয়টা হলো গবেষণা ডাটা করতে গিয়ে কেউ যেন অসুবিধার শিকার না হয়। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট এখানে গবেষক তার পছন্দ মতো সুবিধা অনুযায়ী এবং প্রয়োজনীয় চাহিদা, আর্থিক ব্যবস্থা, জনবল এবং সময় ইত্যাদি বিবেচনা করে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে আর কি। এটা হলো আকস্মিক নমুনায়নের একটা পার্ট। ঠিক আছে, ওকে। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তারপরে আমাদের আছে হলো কোটা স্যাম্পলিং। এখানে যখন স্যাম্পলিং গুলো করবো তখন আমরা বয়স, রিলিজিয়ান বা ধর্ম, শিক্ষা, সামাজিক মর্যাদা এই বিষয়গুলোকে আমরা আমলে নিতে হবে। ধরুন একই প্রশ্ন দিয়ে আজকের দিনে আমি যাত্রাবাড়ি এলাকার দিকে থাকি, আমাকে যদি কোশ্চেন করা হয় আর ঠিক রিস এরিয়া লাইক ধানমন্ডি উত্তরা সেখানে যদি একই কোশ্চেন করা হয় তাহলে কি এক উত্তর মিলবে? বলেন তো, সিম্পল সেন্টেন্স। না স্যার। ওকে, হ্যালো। না স্যার, মিলবে না। কোটা স্যাম্পলিং এর জায়গাগুলোকে এটা গবেষক তার সুবিধা মতোই নিতে পারেন আর কি। তারপরে সেলফ সিলেক্টেড, সেটা হলো এরকম যে আমরা গবেষণার কাজ করব, এই এই বিষয় এই থাকবে, এই বয়সের এই ধরনের লোকগুলো আমাদের সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, তখন এই যে পার্টিসিপেন্টসরা একদম মানে রিসার্চ কাজের জন্য উইলিংলি চলে আসবে, সেটা হলো সেলফ সিলেক্টেড স্যাম্পলিং। অর্থাৎ বিষয়টা হলো এরকম যে একটা নির্দিষ্ট বয়সের কিছু শিক্ষার্থীদেরকে নিতে হবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞাপনের এগেইনস্টে আগ্রহ দেখায়, সেটা হলো সেলফ সিলেক্টেড স্যাম্পলিং। বুঝা গেছে? তাহলে নেটওয়ার্ক স্যাম্পলিং, এটা আমাদের যারা মানে প্রস্টিটিউশন পেশায় আছে, যারা কি বলে আরেকটা জানি কি বলবো, ও মাদকাসক্ত, এদের কাছে চাইলেই আপনি ডেটা নিতে পারবেন না যদি একান্তই খুব একান্তই কাছের লোকজন না থাকে। তখন আপনার এই যে মাদকাসক্ত যারা আছে তারা বলে দিলে তাদের কাছে রিস্ক করা যাবে, আপনি চাইলেই বা আমি চাইলেই পারবো না। ঠিক আছে, তো নেটওয়ার্ক স্যাম্পলিং এর ক্ষেত্রে আমাকে মাদকাসক্তদেরকে নিয়েই আমাদের ডেটা কালেকশন করতে হবে বা তাদের সহযোগিতা লাগবে। ঠিক এমন ভাবে অন্যান্য যে গোষ্ঠীগুলো আছে যাদেরকে রিস্ক করা যাচ্ছে না, ঠিক আছে, একটু কঠিন, দুরূহ, তখন তাদের মধ্যে ভালো কাউকে আমরা, ধরুন টিম লিডার হোক বা যে কোনো একটা বানিয়ে ধরুন আমরা হলো তাদের মাধ্যমে আমরা হলো তথ্য নিতে পারবো। এটা নেটওয়ার্ক স্যাম্পলিং। নেটওয়ার্কের মধ্যে থাকলে ধরুন অনেক কি বলো যে মানে এটা কি বলবো যে অনেক গুছানো এবং সুন্দর তথ্য আমরা পেতে পারি যদি তারা আমাদেরকে দেয়। কারণ হলো যে মানে ডেটা কালেকশনের ক্ষেত্রে আস্থা, বিশ্বাস, পাশাপাশি ভালোবাসাও অর্জন করতে হয়। কারণ একটা মানুষ আমাদেরকে ডাটা দিবে, তার সাথে কিন্তু যা-তা ব্যবহার করতে পারি না। ডেফিনিটলি ভালো, কি বলবো এটাকে, কি বলা যায় আরেকটু, আচ্ছা আমি আরেকটু সহজভাবে বলি যে যাদের কাছ থেকে আমরা ডাটাটা নিব
তাদের আমাদেরকে বিশ্বাস, ভালোবাসা এবং আস্থা অর্জন করতে হবে। আমরা জোর করে আসলে কারো কাছ থেকে ডাটা নিতে পারবো না। কারণটা হলো গবেষণায় উইলিংলি এবং একদম ফিল ফ্রি হয়ে যখন কেউ ডেটা দেয় সেই ডাটাটা খুব অথেন্টিক হয়। আপনি দৌড়ের উপরে রাখলেন, এই আমাকে একটু ডাটা দিয়ে যান, ডাটা দিয়ে যান, এই আপনাকে পাবো না, আপনি তো রিহাবে চলে যাবেন, এভাবে ডাটা হবে না। ডাটাটা আসতে হবে একদম ক্লাম অ্যান্ড কোয়াইট পরিবেশে। যেমন যেটা আমরা ধরুন এক্সট্রানিয়াস ভেরিয়েবল পড়েছিলাম, যে যখন ল্যাবে কাজ করব কিংবা যেখানেই কাজ করব তৃতীয় কোনো ব্যক্তি বা বাইরের কেউ আমাদেরকে যেন ডিস্টার্ব না করে। হ্যাঁ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হলো নেটওয়ার্কটা। নেটওয়ার্ক স্যাম্পলিং নিয়ে যারা মাদকাসক্ত, যারা মানে কি বলে যে প্রস্টিটিউশন পেশায় আছে, তাদেরকে নেটওয়ার্কের মধ্যে আমাদেরকে পিক করতে হবে। চাইলেই তারা আপনাকে মানে দিবে না। ঠিক আছে? এবং ক্ষেত্র বিশেষ আশ্চর্যের বিষয় হলো আপনি গার্মেন্টস চলাকালীন সময় পাবেন না, কারণ তাদের টাইমিং এ একটা ব্যাপার আছে। হ্যাঁ, মানে অনেকে আবার একটু ভয় টয় পায়, কে যায় না যায়, সাংবাদিক কিনা, এই যে ইত্যাকার অনেক নানা বিষয় আছে। তো যারা একটা মানে কি বলবো যে আহ, একটু নিজেদেরকে প্রকাশ না করে, আড়ালে না রাখে, আমি যদি ধরেন ওই মাদকাসক্ত বা অন্য বিষয়গুলোকে বাদ দিলাম, পজিটিভই দেই, তাহলেও তাদেরকে রিস্ক করতে হলে আপনাকে নেটওয়ার্ক অবলম্বন করেই যেতে হবে। তো এই বিষয়গুলো হলো বেসিক আলোচনা। বইয়ের স্লাইড মানে শীট পাঠিয়ে দিব, আপনারা এই বিষয়গুলো যদি একটু পড়েন তাহলে দেন আপনাদের একটু আন্ডারস্ট্যান্ডিং এ ভালো হবে আর কি। ঠিক আছে? এই হলো নেটওয়ার্ক স্যাম্পলিংটা গেল। এখন ঘটনা হলো যে উপাত্ত সংগ্রহের পদ্ধতি কি আছে না আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আমরা হলো কথা বলবো। কারণ ডেটা কালেকশন এটা যেমন স্যাম্পলিংটা নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করার সুযোগ ছিল, বাট এবং এই বইটা এত সহজ ভাষায় লিখেছে যে কেউ 2, 3 বা 5 বারের মতো পড়লে বুঝতে পারবে। তারপরে যতটুকু সম্ভব আমরা তো আছি আর কি। ডাটা সংগ্রহের পদ্ধতি এটা অনেকগুলো বিষয় আছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এসপিএসএস বা অ্যানালাইসিস কোর্স মানে ক্লাসগুলো শেষ হওয়ার পরে আমরা আবার আলোচনা করব। আমি এখন এই যে স্যাম্পলিংটা একটু হালকার উপরে ঝাপসা পড়িয়েছি, কোনো কোশ্চেন আছে কিনা সেটা একটু জানাবেন। আর কোশ্চেন না থাকলে আপনারা একটু ফিডব্যাক দিবেন, যদি সম্ভব হয় মাইকটা আনমিউট করে একটু ফিডব্যাক দিবেন প্লিজ। হ্যাঁ জি ভাইয়া, বুঝেছি। যেমন আপনি মানে সোশ্যাল সায়েন্সের ওরকম গিয়ে গিয়ে কিভাবে ডাটা কালেক্ট করতে হয়, তো আমাদের যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের তাদের ক্ষেত্রে তো ডাটা কালেকশন সিস্টেমটা অন্যরকম, কিন্তু তাদের স্টাইলে করতে হবে, তাই তো? আচ্ছা, আর আহ, আর কারো মানে বিষয়টা হলো যে সমজাতীয় নিতে হবে আর কি। ঠিক আছে? যাতে করে তথ্যের নির্ভুলতা থাকে কম। অনেক বেশি যদি নিতে পারি সেটাও ভালো হয়। অর্থাৎ একই জাতীয় বা একই ক্যারেক্টারিস্টিক্স, একই ধরনের ফ্যামিলি এনভায়রনমেন্ট, হ্যাঁ, ইউনিভার্সিটির একই রকম চলাফেরা, অলমোস্ট ক্লোজলি এই বিষয়গুলোকে মানে ধারণ করে বা এই বিষয়কে সামনে রেখেই আমাদের ডেটা কালেকশনের জন্য নমুনা নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে আমরা বেশ কিছু বিষয় নিয়ে পড়েছি, সেগুলো আমরা আলোকপাত করেছি। এখন আমরা কোশ্চেন নিতে চাচ্ছিলাম কিংবা ফিডব্যাক। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন তো, কি প্রশ্ন আছে? সিস্টেমেটিকের মধ্যে আপনি যে ভাগ আর গুণের যে প্রসেসটা করলেন, আমি
ক্যাচ আপ করতে পারিনি। স্ট্র্যাটিফাইড, না স্যার, সিস্টেমিকে। সিস্টেমেটিকটা। জি। আচ্ছা আচ্ছা, সিস্টেমেটিকটা ধরুন এখানে আমরা আছি 1 2 3 4 5 6 7 8 10 জন আছি। তো 10 জন থেকে আমরা 2 জনকে নিব, কিন্তু ধরুন এখানে আমি যদি আবিদকে নেই তাহলে মুহিব মাইন্ড করবে, মুহিবকে নিলে সৌরভ মাইন্ড করবে, সৌরভকে নিলে প্রিয়া বা নূপুর মাইন্ড করবে। তাহলে এই সবাইকে ঠিক রেখে আমরা কিভাবে ডাটাটা নিব? এই ডাটাটা নেওয়ার একটা বিষয় হলো এই যে আমরা নিব কয়জনকে, 2 জনকে, আছে কতজন, 10 জন। তাহলে 2 থেকে 10 জন আমরা মানে ভাগ করি আর কি, 10 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়, 5। তাহলে প্রথম 5 জন মানে এক নাম্বার একজনকে যদি নেই তাহলে 5 নাম্বার একজনকে নিলেই হয়ে যায়, মানে 5 বা 6 নাম্বার একজনকে নিলেই হয়। অথবা 6 এর যেভাবে আপনি করেন না কেন, যে প্রতি 5 জন পর একজনকে নিলেই আপনি মোটামুটি সংগ্রহ করে ফেলতে পারবেন। যে প্রথম 5 জনের পরে একজনকে নিবেন, তাহলে প্রথম 5 হয় 5 নাম্বার জন, 6 7 8 9 এর পরে বা প্রতি 5 নাম্বার জনের থেকে আপনি নিবেন। তাহলে 1 2 3 4 5, এই 5 নাম্বার হয় একজন ডেটা মানে নমুনা। আবার পরের 5 থেকে 5 নাম্বার জনকে নিবেন, 6 7 8 9 10, সেটা হলো পরের 5। তার মানে আপনার 10 এর থেকে 2 জনকে নিয়ে নিলেন, সবাইকে খুশি রেখে আর কি। আচ্ছা ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। না, কোশ্চেন করেন প্লিজ, হ্যাঁ, মানে যেহেতু নমুনার বিষয়টা, এটা একটু কোশ্চেন করেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, কোশ্চেন কোশ্চেন। স্যার আমি যেগুলো স্যার বুঝিয়েছেন আমি বুঝতে পেরেছি। স্যার তাহলে কি আমাদের যে সাবজেক্ট ওয়াইজ স্যার ওখানে কি স্যাম্পলিং ব্যাপারটা ডিফারেন্ট হবে? হ্যাঁ, আপনাদের যারা লিটারেচার আছে সেই লিটারেচারের বিষয়গুলো ডিফারেন্ট হবে। তবে এটা যেহেতু বারবার কোশ্চেন আসতেছে, আমাকে একটু জেনে নিতে হবে যে লিটারেচার কিভাবে, সম্পূর্ণ লিটারেচার নেই। স্যার আমি তো হচ্ছে স্যার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, আমার সাবজেক্ট স্যার কেমিস্ট্রি, তাহলে ওই ক্ষেত্রে স্যার স্যাম্পলিং গুলো স্যার কিভাবে আসবে? আচ্ছা, এটা আমি একটু জেনে আমি একটু টেক্সট করে দিবনি, ওরা পাঠিয়ে দিবে আপনাকে। জি স্যার, জি স্যার, ধন্যবাদ। স্যার স্যাম্পলিং কালেক্ট করার বিষয়টা সেম হওয়ার কথা সব ব্যাকগ্রাউন্ডে? আহ, মনে হয় না, ফিজিক্স কেমিস্ট্রি বা পিওর জায়গাতে কিছু ডিফারেন্স আছে আর কি। আমি একটু জেনে নিতে হবে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিব আপনাদের গ্রুপে, টেক্সট পেয়ে যাবেন, ঠিক আছে, রাতেই। এটা আমাকে একটু জেনে নিতে হবে, আমি এটা একটু কম জানি আর কি। হ্যাঁ, হ্যালো। ভাইয়া, যেটা পিওর সাবজেক্ট মানে পিওর সায়েন্সের বিষয়গুলো ওটা ভিন্ন হবে স্বাভাবিক, ওটা বিভিন্ন সেক্টর বুঝে ভিন্ন হবেই। আচ্ছা, ওইটা দেখি আমি একটু কিভাবে অন্যই করে, আমি একটু গুগল সার্চ করে বা একটু অন্য রিসার্চ পেপার গুলো একটু পড়ে আমি দেন দেখি আপনাদের মেথোডোলজির পার্টে কিভাবে গবেষণার কাজ করছেন, ল্যাবে কিভাবে তাদেরকে পিক করা হয়েছে, এই বিষয়টা আমি একটু জেনে জানাবো আর কি, ঠিক আছে। মানে গবেষণার ম্যাথোলজি বিষয়টা কি? মেথোডোলজি হলো মেথড আর মেথোডোলজি, এটা আমি এর আগে বলেছিলাম। মেথোডোলজি হলো অ্যাজ এ হোল আপনার ডিসিপ্লিনের সকল রিসার্চের গবেষণার পদ্ধতিগুলো, যেমন সোশ্যাল সায়েন্সে অনেকগুলো আছে, আর সেগুলোর সাথে আপনি সব পারবেন না, আপনি একটা বা দুইটা পদ্ধতি ব্যবহার করবেন, আপনার গবেষণায় কোনটা করবেন সেটা হলো মেথড। মানে এটা নিয়ে কি আমাদের আলাদা ক্লাস হবে নাকি এটা একটা মানে মানে রিসার্চের একটা ভাষা? কেন, এটা তো ক্লাস তো হচ্ছেই, এই যে ধরুন স্যাম্পলিং এগুলোই টেকনিক এজ এ হোল একটা মেথড, আমরা এখন মেথোডোলজি পড়ছি, কিন্তু মাঝে আমরা মাঝে দেখা যায় কি আমরা যে যখন অনেক ক্ষেত্রে না, আমি শেষ করি আপনি পরে,
আমরা এজ এ হোল এখন পড়াশোনা করছি, কিন্তু আমরা যখন গবেষণার কাজ করব তখন এজ এ হোল আমরা নিতে পারবো না। তখন রিসার্চ ডিজাইন থেকে যে কোনো একটা নিব, এই যে নমুনা নির্বাচনের অনেকগুলো টেকনিকের কথা বললাম সেখান থেকে একটা নিব, এভাবেই নিব আর কি। হুম। আপনার গবেষণায় আপনি যেটা ব্যবহার করবেন সেটা হলো রিসার্চ মেথড, আর মেথডোলজি হলো আপনার ডিসিপ্লিনের পুরো মেথড, মানে পুরো মানে বিভিন্ন বিভিন্ন যে টেকনিক গুলো আছে সেগুলো সকল কম্বিনেশন হলো আপনার ডিসিপ্লিনের মেথডোলজি আর কি। হুম। মানে কিছু কিছু অনলাইনে দেখি কি মানে বিভিন্ন পেজে টেজে যে অনলি ম্যাথমেটিক্সের উপর তারা কোর্স করাচ্ছে, তখন আমি ভাবছি কি যে হয়তো এটা খুব খুব বিশাল স্পেশাল কিছু, এটা আলাদা একটা পার্ট, আলাদা একটা কিছু শিখতে হবে, মানে শুধু ওইটার উপরেই তারা মানে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করেছে। ওই তো তারা কিভাবে করে সেটা তো আর আমি দেখিনি। তো ওই রিসার্চ মেথডোলজি যেমন এটা হতে পারে যে ট্রেনিং কোর্স অন রিসার্চ মেথডোলজি ইন সোশ্যাল সায়েন্সেস, তার মানে সোশ্যাল সায়েন্সের সকল মেথডোলজি ওই ট্রেনিং কোর্সে থাকবে। সবকিছু জেনে রাখা ভালো। আপনি কোনটা অ্যাপ্লাই করবেন সব জানলে আপনি আপনার সহজ জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি যদি জানেন কম তাহলে তো আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না। যেমন ডেটা কালেকশনের ক্ষেত্রে কেউ সিস্টেমেটিক করবে, কেউ র্যান্ডম করবে, কেউ জাজমেন্ট করবে, কেউ পারপাসিভলি করবে, রাইট? তো একসাথে অনেকগুলো করা যাবে না। যেমন ধরেন র্যান্ডম স্যাম্পলিং টেকনিকটা আপনি যদি এভাবে করেন যে আমি র্যান্ডমলি 80 জনকে নিয়ে কাজ করব, তাহলে কি করতে হবে যে আমি মাদ্রাসার ছাত্রদেরকে নিব, তাহলে কোথা থেকে মাদ্রাসা খুঁজে পাবেন? ব্যান বেস থেকে পাবেন। সারা বাংলাদেশের ব্যান বেস থেকে সেই মাদ্রাসাগুলোকে কাউন্ট করবেন। কাউন্ট করার পরে মানে কালেক্ট করবেন, কালেক্ট করার পরে তাদেরকে নাম্বারিং করবেন কিংবা তাদেরকে একটা একটা করে নাম করবেন, নাম লিখে লটারি করবেন। লটারি করার পরে আপনি সেখান থেকে একটা নিবেন। তার মানে কি, ধরেন 5,000 মাদ্রাসা আছে, সেখান থেকে লটারি করে একজনকে নিলেন। এই 5,000-এর মধ্যে যে বাকি 9,000 4,999 জনটা মাদ্রাসা বাদ পড়েছে, এই 4,999টা মাদ্রাসাও এখানে আসার সম্ভাবনা ছিল, বাট লটারি করে একটা আপনি পেয়েছেন। এখন কথা হলো যে কিভাবে সিলেক্ট করবেন 80 জনকে? তাহলে ধরেন আপনি একটা বয়স সিলেক্ট করলেন যে যারা টিনেজ, তাহলে টিনেজের বয়স কোনটা? টিনেজটা থাকতে পারে ধরেন 6 থেকে 10 পর্যন্ত। তাহলে 6 থেকে 10 পর্যন্ত সবাইকে তো নেওয়া যাবে না, নিবেন 80 জনকে। তাহলে প্রত্যেকটা ক্লাস থেকে আপনি আবার লটারি করবেন, লটারি করে 20 জন করে নিবেন। তা 6 7 8 9 বা যে কোনো 20 জনকে আপনি মানে যে কোনো 4টা ক্লাসকে নিলেন, বা 7 8 9 10 4টা ক্লাস। তো 4টা ক্লাসের সবাইকে কি নিতে পারবেন না? তাহলে ওই যে সবাইকে নাম্বার রোল নাম্বার গুলা পিক করলেন, সেখানে আবার লটারি করলেন, লটারি করে এক একটা ক্লাস থেকে 20 জনকে আপনি নিলেন। তাতে কি হলো যে আপনি মানে একদম মোটামুটি একদম একটা সুন্দর করে কাউকে বাদ না দিয়ে, মানে কেউ রিজেকশন যে হয়েছে সেটাকে তাকে বুঝতে না দিয়ে পজিটিভ উপায়ে আপনি আপনার গবেষণার জন্য 80 জনকে নির্ধারণ করে ফেললেন। তো এই সিস্টেমটা যদি করেন আপনি তখন আর পারপাসিভলি করতে পারবেন না, মানে আমি গেলাম কাজ করে ফেললাম, অ্যাক্সিডেন্টলি গেলাম করতে ফেললাম না। এক একটার এক এক রকম টেকনিক আছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা একটু ফিডব্যাক দেন, আমরা শেষ করব, সবাই 2 মিনিট করে বলবেন। হ্যালো জি স্যার, হ্যালো, বুঝতে পেরেছি পুরো ক্লাস। একটু ওই মানে বুঝতে বুঝতে পেরেছি তাহলে। বলেন আর কি, যে মানে কেমন হয়েছে ক্লাস, বা কিভাবে কতটুকু জেনেছেন, কতটুকু আপডেটেড হলেন, এভাবে একটু বলেন। মানে বুঝতে পেরেছি, ভালো হয়েছে, এগুলো ফিডব্যাক না, ফিডব্যাক স্যান্ডউইচ দিতে হয়। অর্থাৎ একটু জি ভালো একটু মন্দ এগুলো মিলিয়ে বলতে হয়। অর্থাৎ স্যান্ডউইচটা যেভাবে মাঝখানে 2 পোর্শন রেখে মাঝখানে কিছু আইটেম রেখে আপনারা যে খান, আমরা যে খাই, ওইভাবে দিতে হবে আর কি স্যান্ডউইচ ফিডব্যাক। জি, স্যাম্পলিং সম্পর্কে যতটুকু বুঝলাম আর কি, যে ডেটাগুলো নিতে হবে খুবই রিলেভেন্ট ডেটা, খুব কাছাকাছি ক্লোজ ডেটাগুলো নিয়ে কাজ করতে হবে। তারপরে হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং নেওয়ার বিষয়টা ভালো লাগছে। তারপরে আমার কাছে একটু সিস্টেমেটিকটা কঠিন মনে হয়েছে, আর তারপর আর একটু দেখবো। আর বাদ বাকি যা ছিল সব মোটামুটি বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট।
স্যার আমি তো বলছি আর কি বলবো, যা যতটুকু বুঝেছেন বুঝতে পারছি। তো আমার মনে হয়েছে যে আমি তো ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের, তো স্বাভাবিক এইসব আমার সাইডটা একটু ব্যতিক্রম হওয়াটাই স্বাভাবিক। আমাকে তো অন্যভাবে ডাটা কালেকশন করতে হবে। ওটা একটা আমার ব্যাকগ্রাউন্ডের, ওটা আমার system। হ্যাঁ, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আর কেউ? আর বাকিরা বুঝতে পারেন নাই, তাই তো? বুঝতে না পারলে সবাই নো লিখেন, আর বুঝতে পারলে একটু ইয়েস লিখেন। ওকে, থ্যাংক ইউ জয়েন করার জন্য। যারা ই করতে মানে আমি আপনাদেরকে রিসার্চ ডিজাইন এবং স্যাম্পলিং এর পুরো লেকচার শিট আমি পাঠিয়ে দিব, মানে আপনারা পেয়ে যাবেন 2-1 দিনের মধ্যেই। রাতে পারলে রাতেই আমি দিয়ে দিব, হয়তো আপলোড করতে যতটুকু সময় লাগে। আপনাদের এই ছিল এই মুহূর্তের আমাদের অ্যানালাইসিস কোর্সে যাওয়ার আগ পর্যন্ত আমাদের হলো তত্ত্ব মানে থিওরির ব্যাপারটা। অ্যানালাইসিসের বিষয়গুলো নিয়ে হোপফুলি আপনাদের একটা ভালো সময় কাটবে। তিনিও বেশ অভিজ্ঞ এক্সপার্ট, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক, পিএইচডি করা তিনি। তো হোপফুলি আপনাদের জন্য শুভকামনা থাকলো। ওই ক্লাসগুলো শেষ হওয়ার পরে আমরা আবার বেশ কিছু রিসার্চ প্রপোজাল ও অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আর কি, ডেটা কালেকশন পদ্ধতি। তো ততদিনে শুভকামনা থাকলো, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।